রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই পাঠ পর্ব। আমাদের প্রশ্ন 6। সন্তান দল একটা আধ্যাত্মিক সংগঠন। সেই সংগঠনকে ধ্বংস করার জন্য সন্তান দলের মধ্যে যারা বন্ধু বেশে কিংবা শত্রু বেশে ছুরি মারছে তাদেরকে চিহ্নিতকরণ করে সংগঠন থেকে বের করে দেওয়া হচ্ছে না কেন? কারণ শ্রী শ্রী ঠাকুরের ভয়ঙ্কর সাবধানবাণী, সংগঠন বিরোধী কার্যকলাপ যারাই করবে তাদেরকে একবার দুবার তিনবার ওয়ার্নিং দেবে, সংশোধন না হলে সংগঠন থেকে বের করে দেবে। তারা এই নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে না বলেই তাবেদাররা তাবেদারি করার প্রশ্রয় পেয়ে যাচ্ছে। চক্রান্তকারীদের চিনতে পারছি কিন্তু প্রতিবাদ করতে পারছি না কেন? মারামারি করার দরকার নেই। বেদের ভাষায় সেই প্রতিবাদের ভাষা হারিয়ে যাচ্ছে কেন? 7। বিপ্লব নিয়ে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, বিপ্লব হবে কি না? আর কত দেরি? এ প্রশ্নের উত্তর একমাত্র পরমপিতাই জানেন। কিন্তু মর্মান্তিক ব্যথা কড়া চাবুক এবং ভাষণমালা বইয়ে 56 পৃষ্ঠার ছক অনুযায়ী যতক্ষণ না বিপ্লব শুরু হচ্ছে ততক্ষণ টার্নিং পয়েন্ট ধরা যাচ্ছে না। 30 বছর অতিক্রান্ত। কাদের জন্য? এই পৃথিবীর ধ্বংস ও গঠন করতে তিনি বলেছেন এবারের বিপ্লব 7 দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু বেদের যুগ গঠন হবে কাদের নিয়ে? অতএব যার মুখের বাক্য বেদবাক্য, যার গণিতে কোনো ভুল নাই, তার সেই বিপ্লবের হিসাব না করে এই গ্রেস পিরিয়ডে নিজেদের আত্মিক বিপ্লব আত্মপ্রস্তুতি কোথায়? 8। সন্তান দল সংগঠনে কেবলমাত্র একটি ব্যক্তি, যিনি আজীবন দক্ষতার সাথে একদিকে সংসার, সংগঠন, মাঠে ময়দানে প্রচার, ঠাকুরের নিয়মিত ক্লাসে যোগদান, রুদ্রদ্বার বৈঠক, মাসে মাসে কড়া চাবুক সম্পাদনা, শাখা জেলা সমন্বয়ের রেজুলেশন দেওয়া, আবার তার ফাঁকে ফাঁকে সাধনার জগতে ডুব দেওয়া, তার আচার ব্যবহার, সততা, সাংগঠনিক দক্ষতা, নাম জপের সাথে সাথে প্রতিবাদী কণ্ঠস্বর, বৈপ্লবিক চিন্তাধারা, নেতাজি প্রসঙ্গে বজ্রকণ্ঠের ঘোষণা, তার বিকল্প সন্তান দলে আর একজন কর্মীকে দেখাতে পারবে কেউ? আজ তিনি মাঠ ছেড়ে দিয়েছেন, হাল ধরবার কেউ আছে? সব ছন্নছাড়া হয়ে গেছে। চিত্তশিকদারের অ্যান্টিলবি সব মাথাচাড়া দিয়ে উঠছে। সাধারণ মাঠের কর্মীরা আজ দিশেহারা। সেলফ ডিফেন্সে সংগঠন চলছে। এখন আমাদের অগ্নি পরীক্ষা। এই সুযোগে আসতে পারে প্রশাসনিক রোলার। যতদিন সামনে ছিলেন ছাতার মতো, অভিভাবকের মতো, কারুর কোনো প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। এখন পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে, সংঘাত হচ্ছে। যিনি সারা জীবন সাধারণ পোশাকে ধুলোমাখা ছেঁড়া চটে বসে 3-4 ঘন্টা এক আসনে চক্ষু বুজিয়া বক্তৃতা দেওয়া, খেয়ে না খেয়ে ট্রেনে বাসে বাদুড়ঝোলা হয়ে প্রচার করে গেলেন, বই ছাপাতে ছাপাতে স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে দিলেন স্বল্প মাইনে, তার ভিতর থেকে দফায় দফায় ভাইবোনদের খাওয়ানো, দুস্থ কর্মীদের সাহায্য করা, নিজের না থাকলে কাউকে বলে ম্যানেজ করা, এরকম ভুরি ভুরি প্রমাণ আছে তিনি যে কত বড় বিপ্লবী। অপারেশন সৎকারের সময় প্রমাণ দিয়েছেন। বাকি নেতারা সব লুকিয়েছিলেন, পুলিশরাও হাড়ে হাড়ে টের পেয়েছে। তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাননীয় সুভাষ চক্রবর্তীর কিছু ক্যাডার চিত্তশিকদারকে খুনের পরিকল্পনা করতে চাইলে সুভাষবাবু বলেছিলেন, খবরদার ওই জায়গাটা হাত দিয়ে যেও না, ওনার শিকড় যে কত গভীরে তোমরা জানো না।
চিত্তদা কখনো নিজেকে জাহির করতেন না। মাঝে মাঝে 2-3 মাসের মতো নিরুদ্দেশ হয়ে যেতেন এবং রুগ্ন অবস্থায় ফিরে আসতেন। সেই তিনি মাঠ ছাড়ার কয়েক বছর আগে থেকেই বিভিন্ন জনকে বিভিন্নভাবে জানান দিচ্ছেন বারান্দা ভর্তি নামের আসরে। এরপর যখন আসবো রুদ্ররূপে আসবো। চিঠিতে লিখলেন পরমপিতাই তাকে আগামী বিশ্বের দরবারে তুলে ধরবেন। নেতাজি যদি তার দক্ষিণ হস্ত হয়, চিত্ত শিকদার তার বাম হস্ত। বালক ব্রহ্মচারী ছাড়া চিত্ত শিকদার নয়, চিত্ত শিকদার ছাড়া বালক ব্রহ্মচারী নয়। বিগত কয়েকটা বছর এরকম অজস্র কুলু দিয়ে সন্তান দলের মাঠ থেকে সরে গেলেন। শেষ মুহূর্তে তিনি প্রলাপ বকে গেছেন, নাকি নিজেকে জাহির করে গেছেন, নাকি চরম সত্যতা জানান দিয়ে রাখলেন? কোনটা সত্য? নয়। যিনি সন্তান দলের পরমপিতার মনোনীত সম্পাদক, যিনি বছরের পর বছর শাখা জেলা সমন্বয়ের অনুমোদন দিতেন, সেই তিনি 2018 সালে ইছাপুর কমিউনিটি হলে জোর করে তাকে তুলে নিয়ে গিয়ে সমস্ত দায়িত্ব তাকে দিতে চাইলে তিনি পরমপিতার ইপ্সা ঘোষণা করলেন। হাতির বাইরের দাঁতের মতো শুধুমাত্র রেজিস্ট্রেশন বজায় রাখার জন্য একটা কমিটি থাকবে, কিন্তু সেই কমিটির কোনো ফাংশন থাকবে না। সেই কমিটি কোনো নেতৃত্ব ফলাতে পারবে না। ফাংশন থাকবে হাতির ভিতরের দাঁতের মতো মাঠে ময়দানে যারা সময় দিতে পারবে সেই কর্মীদের নিয়ে। সন্তান দল আঞ্চলিক কর্মী পরিষদ, সন্তান দল ভৌগোলিক কর্মী পরিষদ এবং রাজ্যব্যাপী থাকবে একটা তদারকি কমিটি। এই প্রতিটি কর্মী পরিষদের একটাই প্রধান কাজ ব্যাপকভাবে নাম প্রচার। তার জন্য প্রতিটি পরিষদের একজন করে আহ্বায়ক থাকবে। ওই মিটিংয়ে শুধুমাত্র বর্তমান কেন্দ্রীয় কমিটি নয়, বিভিন্ন জেলা থেকে আগত বহু নেতৃবৃন্দ এসেছিলেন। উপর মহল থেকে নিচের মহল। সন্তান দল সম্পাদক মহাশয়ের এই মোক্ষম নির্দেশকে কেন কার্যকরী করা হলো না? সেক্রেটারি সভাপতির পদ চলে যাওয়ার ভয়ে। মুখে শুধু চিত্তদা চিত্তদা, অথচ কোন জেলায় তার এই আবেদন বাস্তবায়িত হলো না কেন? যুগে যুগে আমার সাথে যারা ছিলে, এবারেও তারা আমার সাথে এসেছো। আমার কাজ শেষ হয়ে গেলে ওখানে গিয়ে আবার জিজ্ঞাসা করব, বলো কার কি চাওয়া পাওয়া। সেদিনও যেন ভুল করে কিছু চাইতে যেও না। না চাইতেই তোমাদের সব কিছু দিয়ে দিয়েছি, আরও দেব। তোমরা যে নিচ্ছ না এটা ভেবে আমি দুঃখ পাই। সুতরাং আমরা যারা তার নিত্যসঙ্গী, লীলাসঙ্গী, পাসচর, তাদের একটা বিশেষ প্রমোশন, একটা বিশেষ স্যাংশন দেওয়ার জন্য পার্শ্বচর এখানে আমাদের আনা হয়েছে। সেই উদ্দেশ্য ভুলে পার্লামেন্টের নেতাদের মতো চেয়ার ছোড়াছুড়ি করছো কেন? এই ট্রেনিং সেন্টারে আমাদের দায়িত্ব কী, সেই বিষয় নিয়ে আমাদের ভাবনা চিন্তা কোথায়? আত্মপ্রস্তুতি, আত্মশক্তি সঞ্চয় না হলে আগামী দিন কোন শক্তির জোরে মহাপ্রলয়ের সাথে মোকাবিলা করবে? ভুললে চলবে না, নেতাজি আগে সাধক পরে সৈনিক। ঠাকুরের ভাষায় সন্তান দল সেদিনও সার্ভিস দিয়ে যাবে। কোন সার্ভিস? 50 লক্ষের যে আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মুক্তি ফৌজদের সেবার দায়িত্ব নিতে হবে। মুখে রাম ও নারায়ণ রাম কীর্তন করতে করতে পাতাল রেল ভরাট করতে হবে। পিকিং বা মস্কো রেডিও থেকে যে মুহূর্তে নেতাজির দিল্লি চলো ডাক আসবে, সেই ডাকে সামিল হতে গেলে যে প্রাক প্রস্তুতি প্রয়োজন, সমগ্র সন্তান দলের পক্ষ থেকে তার কর্মসূচি কোথায়? একটা শুভ ইচ্ছাশক্তি যেন এই পৃথিবীর উপর কাজ করছে। আজ থেকে 120-25 বছর পরে সুরজগৎ থেকে জন্মগত সুর নিয়ে 4-5 জন নেমে আসবেন। তারা আমার তত্ত্বটা উপলব্ধি করে চারিদিকে বেদের বন্যায় ভাসিয়ে দেবে। হোক না 14 দল, 1400 দল, সব দলকেই আসতে হবে আমার এই সন্তান দলে। রাম ও নারায়ণ রাম।
তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ ও রাম লিখে জানাবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।